রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম রাজার বাগানে। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অতসী নামে যে মেয়েটিকে আমি ভালোবাসতে শুরু করেছিলাম, কি কপাল, গত আষাঢ়ে তার বিয়ে হয়ে গেল। আমি যে শহরে থাকি সেটা যথেষ্ট বড় নয়, আমোদ ফুর্তির জায়গা খুব কম, এবং দুঃখ টুক্ষ ভুলতে হলে কলকাতার লোকেরা যেমন ইচ্ছে করলে সপ্তাহে 21টা সিনেমা দেখতে পারে, কিংবা ময়দানে মনোহর দাস তরাগের পাশের মাঠে ছেলে মেয়েদের বাস্কেটবল বা হকি দেখে সময় কাটাতে পারে, বা চিড়িয়াখানা এবং জাদুঘর দেখে গঙ্গার ঘাটে ঘুরে বা ভালো রেস্টুরেন্টে দেদার খেয়ে প্রচুর মদ্যপান করে বা এইরকম হাজারটা ব্যাপারে নাক গলিয়ে নাক ঝাড়ার মতোই হৃদয়ের দুঃখ শ্লেষার মতো ঝেড়ে ফেলতে পারে। দুঃখের বিষয়, মফস্বল এই জেলা শহরে সেটি হবার নয়। দুঃখটা তাই বেশ টুটি টিপে ধরল আমাকে। এখানে প্রকাশ্য জায়গায় কোনো বয়সের মেয়ের সঙ্গে দুটো কথা বললে ঢিঢি পড়ে যায়। প্রেম করা মানে কতটা ঝুঁকি নেওয়া তা পরিমাপ করার নয়। অতসীর সঙ্গেও বস্তুত আমার সেরকম মেলামেশা ছিল না, এবং বলতে কি তাকে ভালোবাসার কথা বলার কোনো সুযোগ আমার কখনো হয়নি। আমি যে তাকে ভালোবাসতাম সেই কথাটা তাকে জানানো হয়নি বটে, কিন্তু তাতে ভালোবাসা কিছু মিথ্যা হয়ে যায় না। এবং গত আষাঢ়ের পর আমার জীবন দুর্বল কুলির পিঠে অত্যন্ত ভারী কাঁটরির মতো হয়ে আছে। অতসীর বিয়ে হয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল একটা কিছু ঘটবেই। নিশ্চিত বিয়েটি অনুষ্ঠিত হবে না, কি ঘটবে তার স্পষ্ট কোনো ধারণা না থাকলেও আমি একটি দৈব ঘটনার অপেক্ষা করছিলাম, এবং অন্ধকার ঘরে বসে বসে প্রচণ্ড মানসিক ক্ষমতা প্রয়োগ করে অতসীর সঙ্গে একটা টেলিপ্যাথি করার চেষ্টাও করা গিয়েছিল। তার অবশ্য দরকার ছিল না। অতসীর বাড়িতে টেলিফোন ছিল, ইচ্ছে করলে পোস্ট অফিস বা কোনো সরকারি দপ্তরে গিয়ে অতসীকে টেলিফোন করা যেত। কিন্তু তার একটা অসুবিধা, অতসীকে আমি কি বলবো, বললেও অবশ্যই অতসী বুঝতো না। প্রেমিক পুরুষের কথাবার্তা যেমন অসংলগ্ন হয়ে থাকে, পুরুষের প্রিয় নারীও তেমনি বুদ্ধিমত্তা এবং ইঙ্গিত গ্রহণে খাটো হয়ে থাকে। এই আমার অভিজ্ঞতা লব্ধ সত্য। তদুপরি অতসীর সঙ্গে সরাসরি কথা বলার পক্ষে আমার প্রেমিক হৃদয় তেমন শক্ত সবল ছিল না। কিন্তু টেলিপ্যাথিতে ওসব ঝামেলা নেই। তদুপরি আধুনিক যন্ত্রপাতির চেয়ে আমি এই মানসিক এবং দৈব শক্তিগুলির উপরেই বেশি আস্থাশীল। দুর্বল চিত্ত লোকেদের এটাই বৈশিষ্ট্য। টেলিপ্যাথিক যোগটা খুব সুচারুভাবেই হলো। আমি ডাকলাম, অতসী। আমি অমর। জানি। কি করে জানলে? আপনার গলা চিনি তো। কি করে চিনলে? চেনা যায়, আপনি বুঝবেন না। তোমাকে আমি একটা কথা বলবো। জানি তো। জানো? কি কথা? আপনি আমাকে ভালোবাসেন। না, কথাটা ঠিক তা নয়। নয়? অতসী অবাক হলো। আমি সামান্য হেসে দৃঢ়স্বরে বললাম, না। তবে? এ ঠিক ভালোবাসার কথা নয়। তবে কি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি আসলে তোমাকে বলতে চাইছিলাম যে ভালোবাসা এক ধরনের নীরবতা। ও, বুঝেছ? বুঝবো না কেন? এসব কথা সবাই বোঝে। তুমিও কোনোদিন আমাকে কিছু বলনি। অতসী দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছি। কি বলেছ? নীরবতা। আপনি বোঝেননি? ইত্যাদি। এইভাবেই আমার টেলিপ্যাথির যোগাযোগটা খুব সফল হয়েছিল। সংলাপের শেষ দিকে আমরা পরস্পরকে বিয়ের প্রস্তাব দিয়ে পরস্পর তা গ্রহণ করেছিলাম। তবু আষাঢ় মাসে বাংলাদেশের হাজার হাজার বিয়ের মধ্যে আমার জীবনের সবচেয়ে মারাত্মক বিয়েটি বিনা বাধায় অনুষ্ঠিত হয়ে গেল। আষাঢ় মাসে কত ঝড়জল হয়, পৃথিবী ভেসে যায়,
মানুষের কত জরুরি কাজ আটকে থাকে। কিন্তু অতসীর বিয়ের দিনটি ছিল নির্মেঘ, রাত্রি ছিল জ্যোৎস্নাময়ী। সেই রাতে কুচবিহার জেলা শহরের নির্জন সাগরদিঘির পাড়ে বসে আমার প্রথম হৃদরোগের লক্ষণ দেখা দেয়। মাটিতে শুয়ে থাকার দরুন শরীর অসুস্থ হয়ে পরবর্তীকালে স্থায়ী অ্যাজমা রোগটির বীজটিও আমি সেই রাতে আহরণ করি। অসফল প্রেম কত মারাত্মক, অসফল জীবনও তাই। অমর বসু আমার নাম। আমরা বংশানুক্রমেই অসফল। যতদূর জানি আমার ঠাকুরদা, আমার বাবা এবং আমি কেউই জীবনে কিছু করতে পারিনি, একমাত্র বংশ রক্ষা করা ছাড়া। আমার দ্বারা সেই বংশ রক্ষা ব্যাপারটিও ঘটবে কিনা কে জানে। আমি দেখতে সুন্দর নই, লেখাপড়ায় সাধারণ, বিএ পাস। খেলাধুলা, গান বাজনা, সাহিত্য টাহিত্য করা, ছবি আঁকা কি অভিনয় করা কিছুই পারি না। বাবার সম্পত্তি নেই, নিজের 250 টাকা মাইনের চাকরি আছে মাত্র। উচ্চাশা সম্পন্ন হওয়ার কোনো কারণ আমার নেই। তবু কেন যে কুচবিহারের সবচেয়ে সফল উকিল বিজন বিহারী দত্তের মেয়ে অতসী দত্তের প্রেমে আমি পড়েছিলাম কে জানে। কিন্তু আমার এই ব্যর্থতা নিয়ে কেউ কখনো মন্তব্য করেনি, বন্ধুরা ঠাট্টা করেনি, শুভাকাঙ্ক্ষীরা সান্ত্বনা দেয়নি। তার কারণ আমার প্রেমের ব্যাপারটা আমার প্রেমিকার মতোই, আর কেউ টের পায়নি কখনো। কিন্তু হৃদরোগ এবং হাঁপানি রোগ গোপন থাকার নয়। কুচবিহার শহরের একটেরে এক জায়গায় চমৎকার একটি বাগান আছে। রাজার আমলের এই পুরনো বাগানটির মতো সুন্দর এবং নির্জন স্থান উত্তরবাংলাতেও বোধহয় বেশি নেই। গাছপালা, ফুলটুল, পাখি টাখি এবং কীটপতঙ্গ আমার বড় ভালো লাগে। কুচবিহারে একসময় খুব জনপ্রিয় ছিল 2 আনা দামের প্রকাণ্ড প্রকাণ্ড সিঙাড়া। অফিস থেকে বেরিয়ে ওই সিঙাড়া গোটা দই খেয়ে, 1 কাপ চা খেয়ে ওই বাগানে গিয়ে বসে থাকতাম। রোজ সিঙাড়া এবং চা খাওয়ার ফলে অম্বল হতো, গ্যাস ঠেলা দিত বুকে। তখন হৃদরোগটি টের পেতাম। অতসীর কথা মনে পড়ত। আমি বসে বসে আমার অসফল জীবন নিয়ে মনে মনে একটা অত্যন্ত সফল উপন্যাস লিখতে শুরু করতাম। লেখা হয়নি যদিও। বাড়ি থেকে সেই সময় আমার বিয়ের চেষ্টা হচ্ছিল। বয়স 33, চেষ্টা না হবেই বা কেন। কিন্তু যে সময় আমি টের পেলাম অতসীর সঙ্গে আমার প্রেমের ঘটনার কথা কেউ কখনো টের পায়নি, তবু আমার যে হাঁপানি আছে এটা গোটা কুচবিহার জেলার সব পাত্রীপক্ষই জেনে গেছে। বিয়ের কথা এগোয়, মেয়ে দেখা দেখিও হয়, কিন্তু সবশেষে পাত্রীপক্ষ কী করে যেন আমার হাঁপানির কথা টের পেয়ে পিছিয়ে যায়। হৃদরোগের ব্যাপারটাও তখনও হয়তো জানাজানি হয়ে গেছে। 8-10 বার এইভাবে বিয়ের সম্বন্ধ ভণ্ডুল হয়ে গেল। আমি অফিসের পর যথারীতি সিঙাড়া এবং চা খাই, বাগানে গিয়ে বসি। অম্বল আর গ্যাস থেকে বুকের হৃদরোগ জেগে ওঠে, হাঁপানি দেখা দেয়। অতসীর কথা মনে পড়ে। আমার জীবন যে কতটাই অফসর সেই কথাই ভাবি। অতসীর যখন বিয়ে হয়ে যায় তখন আমার বয়স 20 কি 21। মানুষ ওই বয়সে জীবন শুরু করে। আমি শেষ করেছি। অতসীর বিয়ে হয়ে যাবার পর থেকে টানা 12 বছর আমি প্রতিদিন বিকালে ওই বাগানে বসে থেকেছি, আর বুড়ো হয়েছি অল্প অল্প করে। সেই বাগানে ছোট ছোট ছেলেমেয়েরা আসতো, তাদের সঙ্গে ছিল আমার ভাব। 7 কি 8 বছরের একটি মেয়ে ছিল, রুমি, ভারী ছিচকাদুনে মেয়ে, একটু রোগাভোগা ছিল, শ্যামলা রং। তার দাদু বসতো বেঞ্চে আমারই পাশে। নাতনি খেলে বেড়াতো খেলুড়িদের সঙ্গে। দাদু বাজার দর নিয়ে শুরু করতেন, গান্ধী, নেহেরু, সুভাষ বোসের কথা এসে পড়ত, ধর্মটর্মের কথা উঠত। মাঝে মধ্যে রুমি কাঁদতে কাঁদতে এসে নালিশ করত, ওরা আমায় খেলতে নিচ্ছে না, কিংবা বলতো ধীরু ওর চাকাটা আমাকে চালাতে দিচ্ছে না। দাদু বিব্রত হতেন। আমি রুমিকে একটা গল্প বলে ফোলাতাম। একটা লোক, বুঝলে, একটা লোক একবার জ্যোৎস্না রাতে বাড়ি ফিরতে ফিরতে চাঁদ দেখে খুব লোভ করল।
তারপর দিল এক লাফ চাঁদটা ধরার জন্য। লাফ তো দিলই, কেবলই শূন্যে উঠে যেতে লাগলো, কিছুতেই আর মাটিতে নেমে আসতে পারে না। মেয়েরা যে কত তাড়াতাড়ি বাড়ে। ওই গল্প শুনতে শুনতেই রুমি বালিকা থেকে কিশোরী হয়ে গেল। সেই বাগানে আর খেলুড়ি বন্ধুরা আর আসত না। দাদুরও ধরল কালব্যামো, বৃদ্ধ বয়সের আদি ব্যাধি। কিশোরী মেয়েটি তবু মাঝে মাঝে আসত। আমি তখন বাগানে নতুন আসা বাচ্চাদের সঙ্গে ভিড়ে গেছি। নতুন বুড়োরা দাদু হয়ে আসছে, আবার ভাব জমছে। গান্ধী নেহেরু তো নেই, নতুন নেতারা এসে গেছে। ধর্মের কথাও পুরনো হয় না। আমার সময় কেটে যায়। রুমি স্কুলের সবচেয়ে উপরের ক্লাসে উঠে গেছে প্রায়। আমি তখন হোমিওপ্যাথির চর্চা করি, ফলও হয়। রুমি আসে তার দাদুর জন্য ওষুধের কথা বলতে। আমি রোগ লক্ষণ মিলিয়ে বসে বসে ওষুধের কথা ভাবি, তারপর বাড়ি ফিরে যাই। পরদিন ওষুধ নিয়ে আসি। রুমির দাদুর আমার ওষুধে দারুণ বিশ্বাস। বলেন, এত অল্প বয়সে এত প্রবীণ মাথা যার, হোমিওপ্যাথি না হয়েই যায় না। বুড়ো আর বাচ্চাদের মহলে তখন আমার হোমিওপ্যাথির বেশ নামডাক। কুচবিহারে এতকাল যে সমস্ত হোমিওপ্যাথ করে খাচ্ছিল তারা আমার নিন্দে করতে লাগলো। বুঝলাম এই একটা ব্যাপারে আমার খানিকটা সফলতা আছে। অতসীর কথা আমি কখনো কাউকে বলিনি। আমার হৃদরোগ, হাঁপানি, হোমিওপ্যাথি এবং বিয়ে না হওয়ার মূলে যে একটি প্রেম আছে তা কেউ কোনোদিন টেরও পেল না। জেলা শহর কুচবিহারের রাজার বাগানে বসে আমি বহু বুড়ো আর বাচ্চার হরেক কথা শুনেছি 12 বছর ধরে, কিন্তু কখনো কাউকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটির কথা বলতে পারিনি। তা কেবল আধখানা রূপকথার গল্পের মতো চাঁদের জন্য লাফিয়ে ওঠা, শূন্যে ঝুলে থাকা একটা মানুষের ভিতর দিয়ে ভাঙা রেকর্ডের মতো বারবার কয়েকজন শুনেছে। রুমি একজন। দাদু মারা গেলে রুমি খুব কাঁদছিল, ভীষণ। এই কান্না থামানো যায় এমন ওষুধ হোমিওপ্যাথিতে নেই। শ্মশানে যাওয়ার সময় তাকে কিছুতেই দাদুর বুক থেকে ছাড়িয়ে আনা যাচ্ছিল না। বালিকা বয়সে যে গল্পটা শুনে রুমি চুপ করত, সেই গল্পটা শুনলেও এ কান্না থামার নয়। বুঝে আমি তার দাদুর বিছানার পাশে দাঁড়িয়ে রুমিকে বললাম, রাজার বাগানে যেও, সেখানে দাদু আসবেন, রোজ যেমন আসতেন। রাজার বাগানে কোনো ফুলই ঝরে যায় না, ঘুমিয়ে থাকে আবার ফোটে, কিছুই হারায় না, সব থাকে। এ হলো তত্ত্বকথা, একটু ঘুরিয়ে বলা। তবু রুমি দাদুকে যেতে দিল শেষ পর্যন্ত। সব বহন করতে করতে ভাবলাম, হায়, মানুষ কত মিথ্যা ও সুন্দর কথা বলে। কথা ভালো না নীরবতা? পরদিন রাজার বাগানে এসে দেখি ফুল ফুটেছে, ছেলেরা খেলা করছে, বুড়োরা জায়গা নিয়েছে বেঞ্চে, গাছের তলায়, জলের ধারে। জেলা শহরে এখন আর প্রকাশ্যে প্রেম নিন্দনীয় নয়। যুবক যুবতীরা আসে, দেখি, মনে মনে ভাবি হোমিওপ্যাথির নানান রোগ লক্ষণের কথা, নিজের হাঁপানি আর হৃদরোগের কথা, অতসীর কথা। রুমি এসে পাশটিতে বসে। দাদুকে বড় ভালোবাসত। একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, আমার জীবনের কথা তোমাকে একদিন বলবো রুমি, একটা ব্যর্থতার ইতিহাস। রুমি চেয়ে থাকে। বলি বলি করেও বলা হয় না। গাছপালার কাছে, শূন্যতার কাছে, নিঃসঙ্গতার কাছেই মাত্র যে কথা বলা যায় তা বাক্যময় মানুষের কাছে বলি কি করি? কিন্তু বলা দরকার, জীবন ফুরিয়ে যাওয়ার আগেই বলা দরকার। কিন্তু কিছুতেই ঠিক করতে পারি না, বাক্য ভালো না নীরবতা। মেয়েরা যে কত তাড়াতাড়ি বড় হয়। রুমিকে বোধহয় মাঝে মাঝে নিজের ব্যর্থতার কথা নতুন একটা রূপকথার ভিতর দিয়ে বলতে শুরু করেছিলাম। একটা লোকের ছিল একটা পক্ষীরাজ, বুঝলে, কেবল একটা পক্ষীরাজ, আর কিছুই তার ছিল না।
কেবল পক্ষীরা যে ভর করে উঠে যেতে পারত আকাশে। যেদিন খিদে পেত খুব, খাবার জুটত না, সেদিন সে শোঁ শোঁ করে পক্ষীরাজ ওড়াতো আকাশে। এ গল্পও শেষ হলো না। রুমি শাড়ি ধরল। যুবতী হয়ে গেল একদিন। রাজার বাগানের দুটি একটি বুড়ো গেল মরে। কয়েকটি বালক বালিকা হলো কিশোর কিশোরী। হোমিওপ্যাথিতে আমার হাত যশ বেড়ে যেতে লাগলো। রুমি আর গল্প শুনতে চায় না। ধীর গম্ভীর লাবণ্যময়ী মেয়েটি আসে, ঘুরে বেড়ায়, ধীর পায়ে দূর থেকে আমার দিকে চেয়ে দেখে, কখনো সখনো একটু হাসে। বুকের ভিতরটা ধক করে ওঠে। খুব বেশি বুড়ো হয়ে যাইনি আমি, বয়স মাত্র 33। রুমির চেয়ে আমি মোটে 12-13 বছরের বড়। মনে মনে ভাবি, ওকে বলবো নাকি নীরবতাই ভালো। বুকে হাত রেখে হৃদরোগ টের পাই, শ্বাসে হাঁপানির টান। ক্রনিক রোগ আমার মতো দুঁদে হোমিওপ্যাথের কাছেও হার মানেনি। আছে থাক, একটা জীবন কেটে যাবে। রুমি তবু আসে রাজার বাগানে, চেয়ে থাকে, হাসে, ভয় পাই, চোখ সরিয়ে নিই। রুমি একদিন কাছে এসে বলে, কোনো গল্পই শেষ হলো না আপনার, এবার একটা গল্প বলুন যার শেষ আছে। অনেকক্ষণ ভেবে বলি, সেই যে চাঁদের জন্য লাফ দেওয়া লোকটা, সে লোকটা কোনোদিন চাঁদে পৌঁছয়নি, মাটিতেও নামেনি। জানি তো। জানো? সে তো আপনি। চমকে যাই, ভেবেচিন্তে বলি, মানুষ তার নিজের গল্পের শেষ তো করতে পারে না। রুমি বোঝে, মাথা নাড়ে, তারপর উঠে যায়। ক্রমে আমার চারধারে বাচ্চাদের ভিড় জমে দিনকে দিন। বুড়োরা কাছে এসে বসে থাকে। বাড়িতে দুবেলা রুগীর হাঁটাহাঁটি। বড় ব্যস্ত সময় যায় আজকাল। রুমি ঠিকই আসে রাজার বাগানে, রোজ। দূর থেকে দেখে, মাথা নাড়ে, হাসে। বাক্য নয়, নীরবতাও নয়, সংকেত পৌঁছয়। মাথা নাড়ি, হাসি, সংকেত পৌঁছয়। অতসীর কথা আজকাল মনে পড়ে না। হাঁপানির টান কমে গেছে অনেক। হৃদরোগ আর টের পাই না। আমার সবল হৃৎপিণ্ড ঝলকে রক্ত তুলে ছড়িয়ে দেয় মুখময়। গল্পটা বোধহয় এবার শেষ হবে। আজকের গল্পটি কেমন লাগলো? তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্য। অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য।